ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, এর আগের ক্লাসগুলোতে আমরা মৃত্তিকার শ্রেণীবিভাগ এই বিষয়গুলি সম্পূর্ণ আলোচনা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা মৃত্তিকার ক্ষয় এই সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে জানব। মৃত্তিকা ক্ষয় সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে মৃত্তিকা ক্ষয় কাকে বলে এই বিষয়ে আমাদের জানতে হবে। দেখো, এখান থেকে শর্ট কোশ্চেন হয় যে মৃত্তিকা ক্ষয় কাকে বলে বা মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো বা মৃত্তিকা ক্ষয় কি, 2 নম্বরের কোশ্চেন আসে। সেক্ষেত্রে আমরা মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা লিখব এবং তার একটা দুটো কারণ, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ের একটা দুটো কারণ লিখব এবং কোন অঞ্চলে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায় সেই অঞ্চলগুলো একটা দুটো আমরা লিখব। এভাবে লিখলে কিন্তু 2 নম্বরের একটা কোশ্চেন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে মৃত্তিকা ক্ষয় বলতে আমরা কি বুঝি বা মৃত্তিকা ক্ষয় কাকে বলে। দেখো, ভূপৃষ্ঠের উপরিভাগ যদি উদ্ভিদ না থাকে তাহলে কি হবে, মাটির উপরের স্তরটা কিন্তু শিথিল এবং দুর্বল অবস্থায় থাকবে, মানে ভূপৃষ্ঠের উপরের স্তর দুর্বল অবস্থায় থাকবে। এই অবস্থায় কি হবে, যে পরিমাণ মাটি গঠন হবে তার থেকে অধিক পরিমাণ কিন্তু মাটির অপসারণ হবে। এবং কি পদ্ধতিতে, সেটা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা হতে পারে, বিভিন্ন অপ্রাকৃতিক শক্তি দ্বারাও হতে পারে। প্রাকৃতিক শক্তির মধ্যে যেমন বায়ু প্রবাহ, জলপ্রবাহ, এর মাধ্যমে কিন্তু মৃত্তিকার অপসারণ ঘটতে পারে। এই যত দ্রুত মৃত্তিকার অপসারণ ঘটবে তত দ্রুত কিন্তু আবার মৃত্তিকার গঠন বা মৃত্তিকা তৈরি হয় না। তাই এই দ্রুত হারে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে মৃত্তিকার অপসারণকেই কিন্তু মাটির ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা হিসেবে লিখি তাহলে কি বলবো, যে ভূপৃষ্ঠের উপরে উদ্ভিদহীন অবস্থায় থাকলে মাটির উপরের স্তর শিথিল এবং দুর্বল অবস্থায় থাকে এবং যত দ্রুত মাটি অপসারিত হয় তত দ্রুত কিন্তু নতুন মাটি গঠন বা তৈরি হতে পারে না। ফলে বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে মাটির যে এই দ্রুত হারে অপসারণ তাকেই বলা হচ্ছে মৃত্তিকা ক্ষয়। তাহলে আমরা সংজ্ঞার মধ্যেই জেনে গেলাম যে বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। দেখো, এবার আমরা সেই বিষয়গুলি সম্পর্কে জানব যে মৃত্তিকা ক্ষয়কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো প্রাকৃতিক কারণে মৃত্তিকা ক্ষয়, আরেকটি হলো মানুষের ক্রিয়াকলাপ বা অপ্রাকৃতিক কারণে মাটির উপরিয় স্তর ক্ষয় বা মৃত্তিকা ক্ষয়। আমরা প্রথমে এই প্রাকৃতিক কারণে মৃত্তিকা ক্ষয় এই বিষয়গুলি সম্পর্কে পরপর জেনে নিই। দেখো, প্রথমে কি আছে, প্রবহমান জলধারা। প্রবহমান জলধারা বিষয়টি কি, বৃষ্টির জল যখন ভূমির ঢাল বেয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, এই যে প্রবাহিত জলধারা এর মাধ্যমে কিন্তু মাটির উপরিয় স্তর ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু এই প্রবহমান জলধারার ক্ষয়ের কিন্তু আবার বিভিন্ন পদ্ধতি আছে। কি কি পদ্ধতি, যেমন কর্দম ক্ষয়, খোয়াই ক্ষয়, নালী ক্ষয়, পাত ক্ষয়, এই বিষয়গুলি সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে হলো কর্দম ক্ষয়। কর্দম ক্ষয় কাকে বলছে, দেখো, প্রবল বৃষ্টিপাতের সময় কি হয়, বৃষ্টির কণাগুলি খুব দ্রুত মাটিতে এসে পড়ে এবং এই প্রবল বৃষ্টি ফোঁটার আঘাতেই ভূপৃষ্ঠের উপরের এই মাটির কণাগুলি কিন্তু আলগা হয়ে পড়ে। ফলে কি হয়, যে মূল মাটির অংশ অর্থাৎ ভূপৃষ্ঠের উপরি অংশ থেকে এই মাটির কণাগুলি কিন্তু আলাদা হয়ে যায় এবং এই আলাদা কণাগুলি তখন কি হবে, বৃষ্টির জলের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হবে। এই যে পদ্ধতিতে মাটির ক্ষয় তাকেই বলছে কিন্তু কর্দম ক্ষয়। দেখো, এই প্রবহমান জলধারার ক্ষয়ের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলি কিন্তু একটা পর্যায়ক্রম অনুসারে হয়। যেমন প্রথমে কর্দম ক্ষয় হয় এবং তারপরে নালী ক্ষয় হয়। আমরা আগে নালী ক্ষয় বিষয়টি জেনে নিই, তারপরে ক্ষয় সম্পর্কে জানছি। তাহলে নালী ক্ষয় কাকে বলছে, যে শুষ্ক অঞ্চল বা প্রায় মরু অঞ্চল এবং সামান্য ঢালু ভূমিভাগযুক্ত অঞ্চল, এই অঞ্চলে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, এই বৃষ্টির জল ভূমিভাগের ঢাল বেয়ে খুব দ্রুত নিচের দিকে নামতে থাকবে। ঠিক এরকম অবস্থায় যে অঞ্চল দিয়ে বা যে অংশ দিয়ে ভূমিভাগের ঢাল বরাবর জল নামবে সেই অঞ্চলে একটা নালীর সৃষ্টি করবে। এই নালীর পার্শ্ববর্তী অংশ যখন দ্রুত হারে ক্ষয় করবে এবং ওই পাশের অংশের মাটি খুব দ্রুত ভূমিভাগের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে, এই যে পদ্ধতিতে ক্ষয় তাকেই বলছে কিন্তু নালী ক্ষয়। তাহলে আমরা নালী ক্ষয় সম্পর্কে জানলাম, এবার জানবো আমরা খোয়াই ক্ষয় সম্পর্কে। খোয়াই ক্ষয় বলতে আমরা কি বুঝি। দেখো, এই নালী ক্ষয়ের ক্ষেত্রে আমরা কি জানলাম, যে ভূমিভাগের ঢাল বরাবর যখন জল প্রবাহিত হয় তখন একটা নালীর মাধ্যমে জল যখন নিচে প্রবাহিত হয় তার পার্শ্বদেশ ক্ষয়প্রাপ্ত হয়। এর সঙ্গে একইভাবে সম্পর্কযুক্ত কিন্তু খোয়াই ক্ষয়। এক্ষেত্রেও নালী ক্ষয় যখন আরও গভীর হয় বা আরও ব্যাপকভাবে সংগঠিত হয় সেই সময় কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ নালীর পার্শ্ববর্তী অঞ্চল আরও বেশি চওড়া হয় এবং বেশি পরিমাণে ক্ষয় হয়, সেই ক্ষয়কে কিন্তু বলছে খোয়াই ক্ষয়। এরপরে হলো পাত ক্ষয়। পাত ক্ষয় কাকে বলছে, দেখো, অধিক পরিমাণে যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সব জায়গায় কিন্তু একসঙ্গে বা সমানভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং ভূপৃষ্ঠের উপরিয় স্তর অর্থাৎ মাটির উপরি অংশ যে খনিজ পদার্থ, এই খনিজ পদার্থ সব জায়গা থেকে একই সঙ্গে কিন্তু সমানভাবে অপসারিত হয়।
এই যে ক্ষয়ের পদ্ধতি তাকেই বলছে কিন্তু পাত ক্ষয়। তাহলে আমরা মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ, এর মধ্যে প্রবহমান জলধারা, তার যে পদ্ধতি, এই পদ্ধতিগুলি সম্পর্কে আমরা জানলাম। দেখো এবার আছে বায়ু প্রবাহজনিত ক্ষয়। বায়ু প্রবাহ কি করছে? আমরা জানি কি মরুভূমি অঞ্চল বা উপকূলবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলো কি হয়? উন্মুক্ত হয়। উন্মুক্ত মানে সেখানে কোনো স্বাভাবিক উদ্ভিদ বা গাছপালা তেমন লক্ষ্য করা যায় না। তো যে অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ বা ভূমিভাগের কোনো বাধা নেই, ফলে বায়ু কিন্তু বাধাহীনভাবে খুব দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে। এবং এই দ্রুত গতিতে প্রবাহিত বায়ু যখন ভূপৃষ্ঠের উপর থেকে প্রবাহিত হয়, তখন ভূপৃষ্ঠের উপরি অংশের সঙ্গে সংঘর্ষ হয় বা ঘর্ষণ হয়। এই ঘর্ষণের ফলে কিন্তু মাটির উপরিয় স্তর ক্ষয়প্রাপ্ত হয়। এই যে পদ্ধতি, একেই বলছে বায়ু প্রবাহজনিত ক্ষয়। তাহলে মৃত্তিকা ক্ষয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষয় কি? বায়ু প্রবাহ। দেখো এবার আমরা জানবো পরবর্তী পয়েন্ট, বৃষ্টিপাতের প্রকৃতি। বৃষ্টিপাতের প্রকৃতি মানে কি বিষয়টি হলো যে বৃষ্টিপাত কি রকম বা কি প্রকৃতির হচ্ছে। ধরো প্রবলভাবে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে? বৃষ্টি ফোঁটার আঘাতে ভূপৃষ্ঠের উপরিয় স্তর কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। এবং দেখো বৃষ্টিপাত প্রবল জোরে যদি দীর্ঘ সময় ধরে হয় তাহলে কিন্তু এই ক্ষয় আরও বেশি ত্বরান্বিত হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকা ক্ষয় খুব একটা বেশি লক্ষ্য করা যাবে না। তাহলে বৃষ্টিপাতের প্রকৃতির মধ্যে আমরা কি বলতে পারি? যে যদি অধিক পরিমাণে এবং প্রবল বৃষ্টিপাত হয় তাহলে মৃত্তিকা ক্ষয় কিন্তু অধিক ত্বরান্বিত হয়। এছাড়াও যদি বৃষ্টি ফোঁটা যদি বড় আকৃতির হয় তাহলে সেই বড় আকৃতির বৃষ্টির ফোঁটা ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উপরিয় স্তর কিন্তু খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে পারে। পরবর্তী পয়েন্ট হলো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কিভাবে মৃত্তিকার ক্ষয়কে ত্বরান্বিত করে? আমরা জানি কি যে পার্বত্য অঞ্চল ভূমিভাগের ঢাল খাড়া হয়। যত ভূমিভাগের ঢাল খাড়া হবে তত কি হবে? জলের গতিবেগ বেশি হবে, খুব দ্রুত গতিতে ভূপৃষ্ঠের ঢাল বরাবর জল নিচের দিকে নেমে আসবে। এক্ষেত্রে কিন্তু ভূমিভাগের ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তাহলে আমরা কি জানলাম? যে মৃদু ঢালযুক্ত ভূমিভাগ বা প্রায় সমান্তরাল বা সমান্তরাল ভূমিভাগ কিন্তু কম ক্ষয়প্রবণ, তুলনামূলকভাবে পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল, যে অঞ্চলে ভূমিভাগ খাড়া বা ঢালযুক্ত, এই অঞ্চলে কিন্তু ক্ষয়কার্য বেশি পরিমাণে হবে। অতএব ভূপ্রকৃতি মৃত্তিকা ক্ষয়কে কিন্তু বিশেষভাবে নিয়ন্ত্রিত করে। আচ্ছা, তাহলে এবারে আমরা মানুষের ক্রিয়াকলাপ এর ফলে যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জেনে নিই। দেখো প্রথমে বলছে জনসংখ্যার চাপ। দেখো জনসংখ্যার চাপ বলতে কি বোঝানো হয়েছে? যে বর্তমানে খুব দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখো যত জনসংখ্যা বৃদ্ধি পাবে তত কিন্তু মানুষের বাসস্থানের সংখ্যাও বৃদ্ধি পাবে। অর্থাৎ জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাসযোগ্য যে জমির পরিমাণ, সেই জমির পরিমাণও কিন্তু বাড়বে। যত বাসযোগ্য জমির পরিমাণ বাড়বে তত বনভূমি বা কৃষিযোগ্য যে জমি, সেই জমির পরিমাণ কিন্তু ক্রমশ হ্রাস পাবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনভূমির পরিমাণ হ্রাস পাবে। এছাড়াও কিন্তু মানুষের যে চাহিদা, বিভিন্ন শিল্পজাত চাহিদা এবং মানুষের বিভিন্ন আসবাবের চাহিদা মেটাতে গিয়েও কিন্তু বৃক্ষছেদন হয়। ফলে মানুষের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই বনভূমির পরিমাণও হ্রাস পাবে। এরপরে আছে অনিয়ন্ত্রিত পশুচারণ। প্রচুর পরিমাণে পশুচারণ বা ব্যাপক হারে পশুচারণের ফলে ভূপৃষ্ঠের উপরে যে তৃণভূমির আস্তরণ বা চাদর থাকে তা কি হয়? খুব দ্রুত নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায়। তার ফলে কি মাটির উপরিয় স্তরটা আলগা হয়ে যায় এবং উন্মুক্ত হয়। এর কারণে বৃষ্টির ফলে কিন্তু এই মৃত্তিকা খুব দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হয়। দেখো পরবর্তী পয়েন্ট হলো বৃক্ষছেদন। আমরা কি জানি? মাটির শেকড় মাটিকে সঙ্ঘবদ্ধ বা দৃঢ়ভাবে ধরে রাখতে বা আটকে রাখতে সাহায্য করে। যদি অধিক পরিমাণে বৃক্ষছেদন করা হয় বা গাছ কাটা হয় তাহলে কি হবে? মাটি কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে বা মাটির এই সঙ্ঘবদ্ধতা কিন্তু হ্রাস পাবে, ফলে দ্রুত মৃত্তিকা ক্ষয় পাবে। দেখো পরবর্তী পয়েন্ট হলো কৃষি পদ্ধতি। কৃষি পদ্ধতি বিষয়টি কি? বর্তমানে বিভিন্ন আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এবং বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয় কৃষিকাজে। এর ফলে মাটি কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং আলগা হয়ে যায়, যার ফলে মৃত্তিকা কিন্তু খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। পরবর্তী পয়েন্ট হলো স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি কি? বিভিন্ন পার্বত্য অঞ্চলে বিভিন্ন উপজাতির মানুষেরা কি করা হয়? একটি নির্দিষ্ট স্থানকে বেছে নেয়। সেই নির্দিষ্ট স্থানের গাছপালা কেটে বা বনভূমি কেটে সেই স্থানকে চাষের উপযোগী জমি তৈরি করে এবং সেখানে চাষবাস করে এবং 3 থেকে 4 বছর পর ওই স্থানের যখন জমির উর্বরতা হ্রাস পায় তখন ওই স্থান ত্যাগ করে অন্য স্থানে গিয়ে আবার ওই একই পদ্ধতিতে কৃষিকাজ করে। এর ফলে কি হয়? ওই অঞ্চলের বৃক্ষছেদনের ফলে ওই অঞ্চলের ভূমিভাগ কিন্তু উন্মুক্ত হয়ে পড়ে, ফলে দ্রুত মৃত্তিকা ক্ষয় হয়। অবৈজ্ঞানিক খনন বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন। বর্তমানে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটানোর জন্য কি করছে? বিভিন্ন অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনি থেকে বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে।
এবং সেই খনিজ সম্পদের উত্তোলন স্থান, সেই স্থান কিন্তু পুনরায় ভরাট করা হয় না, ফলে ওই অঞ্চলে মাটি ধসের সৃষ্টি হয় বা ওই অঞ্চলের মাটি কিন্তু খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, যেহেতু মৃত্তিকা খুব আলগা হয়ে অবস্থান করে। এরপরে হলো ভূমিধস। ভূমিধস বিষয়টি কি? এই বিষয়টি কিন্তু পার্বত্য এলাকায় বেশি লক্ষ্য করা যায়। অধিক পরিমাণে বৃষ্টিপাত বা ভূ আলোড়নের ফলে কি হয়, ভূমিভাগের ঢাল বা পাহাড়ের ঢাল খুব দ্রুত এর একটা অংশের মাটি বা মৃত্তিকা অপসারিত হয়। এই বিষয়কে বলছে ভূমিধস। এই ভূমিধসও কিন্তু মানুষের ক্রিয়াকলাপের ফলে মৃত্তিকা ক্ষয়ের একটা অন্যতম কারণ। তাহলে আমরা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি সম্পর্কে জানলাম, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক, অর্থাৎ মানুষসৃষ্ট কারণ। এই অংশ থেকে এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরে কোশ্চেন হিসেবে আসতে পারে যে মৃত্তিকা ক্ষয় কাকে বলে, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা মৃত্তিকা ক্ষয়ের কারণকে দুটো ভাগে ভাগ করব, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ, এবং এই পয়েন্টগুলি প্রত্যেকটা লিখলেই আমরা কিন্তু 5 নম্বরের জন্য এই নোটটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবো। দেখো, এই অংশ থেকে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটি হলো ভারতের মৃত্তিকা ক্ষয়ের অঞ্চল, অর্থাৎ ভারতের কোন কোন অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয় সেই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের পার্বত্যভূমি, এছাড়া রাজস্থানের মধ্যভাগ, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের চম্বল এবং বেতোয়া, এই অঞ্চলগুলো কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চল, বা এই অঞ্চলে সবচেয়ে বেশি মৃত্তিকা ক্ষয় হয়। দেখো, তাহলে আমরা মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চল সম্পর্কেও জানলাম, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি সম্পর্কে জানলাম। এই অংশ থেকে আমাদের এবার মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, এই বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, এতক্ষণ আমরা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি জেনেছি। এই কারণগুলি যেমন 5 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে, ঠিক তেমন একই রকমভাবে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো বলেও কিন্তু বড় কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে পয়েন্ট করে লিখব সেই বিষয়টি আমরা একবার দেখে নিই। দেখো, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, এই কোশ্চেনটি পরীক্ষায় আসলে প্রথমে আমরা পয়েন্ট করব উর্বর মৃত্তিকার উপরিয় স্তর অপসারণ। আমরা কি জানি, মাটির উপরিয় স্তর সাধারণত জৈব পদার্থ সমৃদ্ধ থাকে, বা বিভিন্ন উদ্ভিদ বৃদ্ধির সহায়ক যে উপাদানগুলি, বিভিন্ন খনিজ পদার্থগুলি, সেগুলি মৃত্তিকার উপরিয় স্তরে থাকে। তাহলে যদি অধিক পরিমাণে খনিজ বা মৃত্তিকার উপরে জৈব পদার্থগুলি বৃষ্টির বা ক্ষয়ের কারণে যদি অপসারিত হয়, তাহলে কি হবে, মৃত্তিকার যে গুণগত মান, অর্থাৎ মৃত্তিকার যে চাষের পক্ষে উপযোগী যে উপাদান, সেই উপাদান কিন্তু হ্রাস পাবে, ফলে মাটি কিন্তু অনুর্বর প্রকৃতির হবে। ফলে কি বলছে যে মৃত্তিকা ক্ষয়ের ফলে কি হয়, উর্বর মৃত্তিকা অপসারিত হয়, ফলে মৃত্তিকা চাষের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে। পরবর্তী পয়েন্ট কি বলছে, ভৌমজলের উচ্চতা ও মাটির আর্দ্রতা হ্রাস। ভৌমজলের উচ্চতা কি করে হ্রাস পাবে এবং মাটির আর্দ্রতা কিভাবে হ্রাস পাবে? দেখো, মৃত্তিকার উপরে থাকে মৃত্তিকার যে সবচেয়ে শিথিল স্তর বা নরম স্তর, সেই অংশটি যদি কোনো কারণে সেই উপরের শিথিল বা নরম স্তরটি অপসারিত হয়, তাহলে নিচের যে কঠিন স্তর বা শক্ত স্তর বা শিলার স্তর, সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে বা বাইরে বেরিয়ে আসবে। এই অবস্থায় কি হবে, বৃষ্টিপাত হলে বৃষ্টির জল কিন্তু ভূপৃষ্ঠের ওই কঠিন স্তর ভেদ করে মাটির নিচে জল প্রবেশ করতে পারবে না। ফলে কি হবে, নিচের যে ভৌমজল, সেই ভৌমজল কিন্তু তার উচ্চতা হ্রাস পাবে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পাবে না। ফলে আমরা বলতে পারি ভৌমজলের উচ্চতা হ্রাস পাবে। এবং কি বলছে, মাটির আর্দ্রতা হ্রাস, অর্থাৎ মাটির মধ্যে যে জলের পরিমাণ থাকবে, সেই জলের পরিমাণও কিন্তু ক্রমশ কমতে থাকবে, ফলে মাটির আর্দ্রতা হ্রাস পাবে। পরবর্তী পয়েন্ট কি আছে, মরু অঞ্চলের প্রসারণ। দেখো, দীর্ঘদিন ধরে মাটির যদি ক্ষয় শুরু হয়, তাহলে কি হবে, মাটি দুর্বল প্রকৃতির হবে। ফলে কি হবে, বায়ু প্রবাহ দ্বারা বা বিভিন্ন প্রাকৃতিক কারণে ওই মাটি কণাগুলি কিন্তু অন্য স্থানে অপসারিত হবে, এবং যে স্থানে বা যত দূর পর্যন্ত এই মাটি ছড়িয়ে পড়বে, মরুভূমি অঞ্চলের তার প্রসারও কিন্তু তত বৃদ্ধি পাবে। আমরা কি জানি, মরুভূমি অঞ্চলের মাটি সবচেয়ে বেশি দুর্বল প্রকৃতির, অর্থাৎ অনেক বালুকণার পরিমাণ থাকে মাটির উপরিয় স্তরে। এই উপরিয় স্তরের মাটি বা ওই বালুকণা কি হয়, বিভিন্ন বায়ু প্রবাহ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তাহলে ওই বালুকণা যখন পার্শ্ববর্তী অঞ্চলে অপসারিত হবে, তখন ওই পাশেও কিন্তু এই মরুভূমির সম্প্রসারণ ঘটবে, অর্থাৎ মরুভূমির আয়তন কিন্তু বৃদ্ধি পাবে। পরের পয়েন্ট কি বলছে, বন্যা ও খরার প্রকোপ বৃদ্ধি। কিভাবে বন্যা খরা হবে? যদি অধিক পরিমাণে মাটি ক্ষয় হয়, তাহলে কি হবে, নদীর যে তলদেশ, সেই তলদেশে কিন্তু বিভিন্ন পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে, বা বিভিন্ন জলাশয়ে কিন্তু পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে। ফলে তার যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতা কিন্তু কমে যাবে। ফলে সামান্য বৃষ্টিপাতেই কি হবে, নদীর দুকুল কিন্তু প্লাবিত হবে, হয়ে বন্যার সৃষ্টি হবে। এছাড়া মাটিতে যদি জলের পরিমাণ কম থাকে বা মাটির জল ধারণ ক্ষমতা কম থাকে, তাহলে কি হবে, সেই মাটি শুষ্ক প্রকৃতির হবে, এবং এই শুষ্ক প্রকৃতির মাটির কিন্তু কি হবে, চাষের পক্ষে অনুপযোগী হবে, বা চাষবাস এই মৃত্তিকায় ভালো হবে না। দেখো, আমাদের পরবর্তী পয়েন্ট হলো ভূমিধস বৃদ্ধি। ভূমিধস বৃদ্ধি কি? আমরা জানি পার্বত্য অঞ্চল অধিক ক্ষয়প্রাপ্ত হয় বা অধিক ক্ষয়প্রবণ অঞ্চল। তার কারণ কি, ভূমিভাগের ঢাল খাড়া।
তার মানে কি পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় এবং মৃত্তিকা যদি দুর্বল প্রকৃতির হয় তাহলে কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধসের সৃষ্টি হবে এবং যা মৃত্তিকা ক্ষয়ের ফলে ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ভূমিধসের সম্মুখীন হবে। দেখো পরবর্তী পয়েন্ট বলছে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নতির প্রতিবন্ধকতা সৃষ্টি। অর্থনৈতিক উন্নতি অর্থাৎ আর্থিক বিষয়টি নির্ভর করে কি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বিষয়ের উপর আর্থিক উন্নতি নির্ভর করে। যে অঞ্চল কৃষি কাজের উপর নির্ভরশীল সেই অঞ্চল কিন্তু কৃষি ফসলের উপর তার অর্থনীতি নির্ভর করে। তাহলে যে অঞ্চল ভূমিক্ষয় প্রবণ সেই অঞ্চল কিন্তু কি হবে, মৃত্তিকার উর্বরতা শক্তি অনেক কম হবে, ফলে এই অঞ্চলে কৃষিকাজ কম হবে এবং যে অঞ্চলে কৃষিকাজ কম হবে সেই অঞ্চলে কিন্তু বিভিন্ন শিল্প বা কলকারখানা, ওই কৃষি নির্ভর শিল্প বা কলকারখানা, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আর্থিক সংকট দেখা যাবে। অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি, সেই সমৃদ্ধি কিন্তু ব্যাহত হবে এবং বিভিন্ন আর্থিক উন্নতির সঙ্গেই জড়িয়ে থাকে বিভিন্ন সাংস্কৃতিক যে উন্নতি, সেই উন্নতিগুলি। অতএব আর্থিক উন্নতি ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক উন্নতির কিন্তু ব্যাহত হবে। ফলে আমরা বলতে পারি মৃত্তিকা ক্ষয়ের ফলাফল হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতির প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হবে মৃত্তিকা ক্ষয়ের ফলে। ফলে আমরা জানলাম মৃত্তিকা ক্ষয়ের ফলে কি কি সমস্যা বা কি কি হতে পারে সেই বিষয় সম্পর্কে আমরা জানলাম। দেখো এই অংশ থেকে আরেকটি বিষয় বা আরেকটি 2 নম্বরের প্রশ্ন হয় মাঝে মাঝে যে মৃত্তিকা সংরক্ষণ কি বা মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে। সেক্ষেত্রে আমরা মৃত্তিকা সংরক্ষণের কিন্তু একটা সংজ্ঞা লিখব প্রথমে এবং তারপরে মৃত্তিকা সংরক্ষণের যে পদ্ধতি সেই পদ্ধতিগুলি আমরা 1-2 পয়েন্ট লিখব, তাহলেই কিন্তু আমাদের 2 নম্বরের প্রশ্নটা সম্পূর্ণ হবে। তাহলে মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রে আমরা কি বলবো, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটিকে সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষয় রোধ করে সেই মাটিকে যখন বা সেই মৃত্তিকাকে যখন কৃষিকাজের উপযোগী করে তোলা হয় বা অন্যান্য গঠনমূলক কাজে ব্যবহার করা হয়, তখন সেই পদ্ধতিকে কিন্তু কি বলছে, মৃত্তিকা সংরক্ষণ। এই মাটিকে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করা যায়, যেমন বৃক্ষরোপণ। আমরা কি জানি, গাছের শিকড় মাটিকে খুব দৃঢ়ভাবে বা সংঘবদ্ধভাবে আটকে রাখতে সাহায্য করে। ফলে যত পরিমাণে বৃক্ষরোপণ করা হবে মাটির কিন্তু দৃঢ়তা বা সংঘবদ্ধতা বৃদ্ধি পাবে, অর্থাৎ মাটির ক্ষয় কিন্তু তত কমতে থাকবে। অতএব আমরা বলতে পারি মৃত্তিকা সংরক্ষণ করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত। দ্বিতীয় সংরক্ষণের পদ্ধতি হলো ধাপ চাষ। আমরা কি জানি, পার্বত্য অঞ্চল ভূমিভাগের ঢাল খাড়া হয়, তাই পার্বত্য অঞ্চল যে খাড়া ভূমিভাগের ঢাল, সেই অঞ্চলে বিভিন্ন ধাপে ধাপে যে চাষ করা হয়, এই চাষের মাধ্যমে কি হবে, ভূমিভাগের উপর থেকে জল যে দ্রুত গতিতে নেমে আসতো সেই জলের গতিবেগ কিন্তু হ্রাস পাবে এবং এই ধাপের নির্দিষ্ট স্থান বরাবর কিন্তু জল মাটির মধ্যে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের দিকে প্রবেশ করতে পারবে। ফলে এই পদ্ধতিতেও কিন্তু মাটি সংরক্ষণ করা সম্ভব। দেখো পরবর্তী মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি হলো সমোন্নতি রেখা বরাবর চাষ। ভূমিভাগের ঢাল বা পার্বত্য ভাগের ঢালে যদি সমোন্নতি রেখা বরাবর আল বা ধাপ কেটে যদি চাষ করা হয় তাহলে কি হবে, জলের দ্রুত গতি কিন্তু ব্যাহত হবে। এর ফলেও কিন্তু মাটি সংরক্ষণ বা মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব। পরবর্তী চাষ হলো ফালি চাষ। দেখো ভূমিভাগের যে ঢাল বরাবর বা ঢালু ভূমিভাগ বরাবর যেখানে উদ্ভিদহীন থাকে, অর্থাৎ যে ঢালু ভূমিভাগে কোনো উদ্ভিদ থাকে না, সেই অঞ্চলে যখন ভূমিভাগের ঢালের আড়াআড়ি, অর্থাৎ ভূমিভাগের ঢাল যদি এভাবে থাকে তাহলে আড়াআড়িভাবে যখন ফিতে মতো একটা জমি তৈরি করা হয় এবং সেই জমিতে চাষ করা হয় এবং এই চাষের ফলে কিন্তু জলের যে নিচের দিকে প্রবেশ, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের দিকে প্রবেশ, সেটা কিন্তু সম্ভব হয় এবং এই যে পদ্ধতির চাষ তাকেই বলছে কিন্তু ফালি চাষ। এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডাল, চীনাবাদাম এই জাতীয় কিন্তু শস্যের চাষ করা হয় এবং মাটির ক্ষয়কে কিন্তু এই পদ্ধতিতে রোধ করাও সম্ভব। ফলে মৃত্তিকা সংরক্ষণের একটা অন্যতম চাষের পদ্ধতি হলো ফালি চাষ। দেখো পরবর্তী মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি হলো গালি চাষ। এই গালি চাষ বিষয়টি কি, দেখো ঢালু ভূমিভাগে যে বড় এবং গভীর নালাগুলি থাকে সেই নালাগুলিকেই কিন্তু এক কথায় গালি বলা হয়। এই গালি বরাবর অর্থাৎ ওই নালাগুলি বরাবর বা তার পাশে যে বৃক্ষরোপণ করা হয় এর মাধ্যমে কিন্তু ওই নালার পার্শ্ববর্তী অঞ্চল ক্ষয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব। এছাড়াও কিন্তু এই নালী বরাবর বা নালীর পাশ বরাবর বিভিন্ন শিম বা চীনাবাদাম জাতীয় বিভিন্ন শস্যের চাষ করা হয় এই নালীর পার্শ্ববর্তী অঞ্চলের মাটিকে ক্ষয় রোধের হাত থেকে বাঁচানোর জন্য। দেখো আমাদের পরবর্তী মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি হলো ঝুম চাষ পদ্ধতি বৃদ্ধি করতে হবে। এই ঝুম চাষ পদ্ধতি কি বলছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে এই যে পার্বত্য অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বিভিন্ন উপজাতির বসবাস। এই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা চাষবাসের জন্য একটা নির্দিষ্ট বনভূমি পাহাড়ের ঢালে অংশকে বেছে নেয়
এবং সেই অঞ্চলের উদ্ভিদকে বা গাছপালাকে কেটে সেই অঞ্চলে একটা কৃষি জমি তৈরি করে এবং ওই জমিতে 3 থেকে 4 বছর চাষ করা হয় এবং 3 থেকে 4 বছর চাষ করার পরে ওই জমির যখন উর্বরতা হ্রাস পায় তখন ওই জমি ফেলে রেখে আবার অন্যত্র গিয়ে সেই স্থানেও কিন্তু ওই একই পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। তাহলে কি করতে হবে? আমাদের এই ঝুম চাষ পদ্ধতি, এই চাষের পদ্ধতি কিন্তু রোধ করতে হবে। তার কারণ হলো যত পরিমাণে ঝুম চাষ হবে তত পরিমাণেই কিন্তু সেই স্থানের বৃক্ষছেদন হবে, অর্থাৎ গাছপালা কাটা হবে। অতএব ঝুম চাষ নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা এই মৃত্তিকা সংরক্ষণ করতে পারবো। তাহলে আমরা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি জেনে নিলাম। দেখো, এই অংশ থেকে দুটো প্রশ্ন হয় যে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্ন আসতে পারে যে মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। এই দুটোই কিন্তু 5 নম্বরের কোশ্চেন। এছাড়া মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো, এটা 2 নম্বরের আসে মাঝে মাঝে। তাহলে প্রথমে মৃত্তিকা সংরক্ষণের সংজ্ঞা লিখে আমরা মৃত্তিকা সংরক্ষণের 2-3টে পদ্ধতি আমরা উল্লেখ করে দিলে 2 নম্বরের কোশ্চেন কিন্তু সম্পূর্ণ হবে। দেখো, আজকের ক্লাসের এই অংশ থেকে তোমাদের যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডান দিকের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে নিও, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।